রেসপিরেটরি সিস্টেমটা কি কেউ জানি? কেউ বলতে পারবো যে রেসপিরেটরি সিস্টেমটা কি? Respiratory system is a system that uh, that respiration and excretion. আচ্ছা। আর কেউ? রেসপিরেটরি সিস্টেম হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রক্রিয়াটা সেটাই। Respiration and excretion. তাহলে রেসপিরেটরি সিস্টেমটা হলো কি যে আমরা শ্বাস-প্রশ্বাস নিই এটাই, তাই তো? আচ্ছা। রেসপিরেটরি সিস্টেমটা হলো এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, শ্বাস নিচ্ছি। শ্বাস নেওয়ার মাধ্যমে কি করছি? অক্সিজেন গ্রহণ করছি এবং কি করছি? শ্বাসটা ছেড়ে দিচ্ছি। তখন কি করছি? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। তো এই যে এক শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে শ্বাস নেওয়া বা শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া। কিন্তু যে সিস্টেমে এই সবকিছু নিয়ে আলোচনা করা হয়, শ্বাস নেওয়া, শ্বাস-প্রশ্বাস ছাড়া এবং আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের যে পার্ট গুলো রয়েছে, মানে এই বিষয় নিয়ে বিস্তারিত যে আলোচনাটা যেখানে করা হচ্ছে, যে সবকিছু নিয়ে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। শ্বাস-প্রশ্বাসের তন্ত্র বা শ্বাসতন্ত্র। রেসপিরেটরি সিস্টেমের মূল উপাদানটাই হচ্ছে আমাদের লাংস। মূল উপাদান হচ্ছে আমাদের লাংস। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমাদের মেইন উপাদান ছিল হার্ট, তেমনি এখানে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে লাংস। লাংসে যাবতীয় এখানে কার্যাবলী সম্পাদন হবে। তো এই আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা এটা শুরু হচ্ছে কোথা থেকে? এই যে আমাদের ফ্রন্টাল সাইনাস থেকে। আমাদের যে ফ্রন্টাল বোন আছে সেখানে একটা সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস। তারপরে হচ্ছে আমাদের নোজ আছে, তারপরে ন্যাসাল ক্যাভিটি, তারপরে ল্যারিংস, ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলি, আমাদের রাইট লাং, লেফট লাং এবং আমাদের ডায়াফ্রাম। এই সবগুলো উপাদান নিয়েই তৈরি হয় হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তাহলে একটা রেসপিরেটরি সিস্টেম কোথা থেকে শুরু হচ্ছে? নাক থেকে শুরু করে ডায়াফ্রাম পর্যন্ত। নোজ, তারপরে কি আছে? ল্যারিংস আছে, ফ্যারিংস আছে, ট্রাকিয়া, অ্যালভিওলি, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, রাইট লাং, লেফট লাং আর হচ্ছে ডায়াফ্রাম। এগুলো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের উপাদান। এখন এটাই হলো, আমরা তো জানলাম যে রেসপিরেটরি সিস্টেম কোনটা, রেসপিরেটরি সিস্টেম কি কি নিয়ে তৈরি হচ্ছে। এখন এই রেসপিরেটরি সিস্টেমে কিছু লেয়ার আছে। এই রেসপিরেটরি সিস্টেমটা একটা লেয়ারের মধ্যে থাকে। তো এখানে বলেছে লিস্ট দ্য লেয়ার অফ রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেনে এই রেসপিরেটরি সিস্টেমটার যে মেমব্রেনটা রয়েছে, যে প্রাচীরটা রয়েছে, এই প্রাচীরে কি কি লেয়ার আছে, কি কি স্তর আছে। State the factor affecting gas exchange across the respiratory membrane. কোন কোন ফ্যাক্টর গুলো এই যে আমাদের যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গ্যাস এক্সচেঞ্জ এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ফার্স্টে জানবো যে লেয়ার অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন। এ লেয়ার অফ ফ্লুইড দ্যাট কন্টেন্ট সারফেক্টেন্ট। একটা লেয়ার থাকে, একটা সারফেক্টেন্ট যুক্ত তরলের একটি স্তর থাকে। সারফেক্টেন্টটা আমরা শেষে পড়বো, এটা একটা পুরো টপিক। সারফেক্টেন্টটা পরে পড়বো। তো এখানে একটা লেয়ার থাকে, এ লেয়ার অফ ফ্লুইড দ্যাট কন্টেন্ট সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট যুক্ত তরলের একটা স্তর থাকে। দা অ্যালভিওলার অ্যাপিথেলিয়াম, অ্যালভিওলাসে অ্যাপিথেলিয়াম থাকে। তারপরে দা অ্যাপিথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন, অ্যাপিথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন। এগুলো সবগুলো এক একটা লেয়ার। কোথায় থাকে লেয়ার গুলো? রেসপিরেটরি মেমব্রেনে থাকে। এ থিন ইন্টারস্টেসিয়াল স্পেস, একটি কি থাকে? পাতলা প্রাচীর থাকে, যেটাকে বলা হয় ইন্টারস্টেসিয়াল স্পেস। এ ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন থাকে। এগুলো হচ্ছে সবগুলোই একটা রেসপিরেটরি সিস্টেমে রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার। তারপর আরেকটা কি থাকে? দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম মেমব্রেন। সবগুলোই মেমব্রেন। তাহলে কি কি পড়লাম? দ্য অ্যালভিওলার ফার্স্টে পড়লাম এ লেয়ার অফ ফ্লুইড দ্যাট কন্টেইন সারফেক্টেন্ট।
তারপরে the alveolar epithelium, the epithelium basement membrane, a thin interstitial space, a capillary basement membrane, তারপরে কি থাকে the capillary endothelium membrane। এগুলো হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মেমব্রেন। এবার পড়ব স্টেট দ্য ফ্যাক্টর অ্যাফেক্টিং ডিফিউশন অফ গ্যাস থ্রু রেসপিরেটরি মেমব্রেন। আচ্ছা, যে এই যে গ্যাসের যে এক্সচেঞ্জটা হচ্ছে, এই এক্সচেঞ্জে কি কি ফ্যাক্টর ভূমিকা রাখে সেটা এখন জান। তাহলে কি কি ফ্যাক্টর ভূমিকা রাখে? থিকনেস অফ দ্য মেমব্রেন, মেমব্রেনের পুরুত্বটা, কতটুকু পুরুত্ব প্রাচীরটা, সেটার উপর নির্ভর করে। ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিফিউশন, ইনভার্সলি মানে বিপরীতভাবে। যদি ডিফিউশন বলতে কি, আমরা কি কেউ বলতে পারবো যে ডিফিউশনটা কি? ডিফিউশন কি? অসমোসিস এবং ডিফিউশন এই দুটা এই ডিফিউশন কথা বলতেছো? হ্যাঁ, অসমোসিস, ডিফিউশন এটার কথাই বলছি। এই ডিফিউশনটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া, আমরা সবাই ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে তো জানি, তাই না? যে প্রক্রিয়ায় তরল বস্তুগুলো কোনো বস্তু অধিক ঘনত্বের স্থান থেকে পদার্থের অণুগুলো, যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে, সেইটাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো কি হয়, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়া। তো এখানে বলছে যে এই থিকনেস অফ মেমব্রেন ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিফিউশন, এই থিকনেস অফ মেমব্রেনটা কম হবে। আবার যদি মেমব্রেনটা, এই প্রাচীরটা পুরু হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপনটা কম হবে। অর্থাৎ ইনভার্সলি, বিপরীতভাবে এটা হচ্ছে নির্ভর করে, বিপরীতভাবে। ইনভার্সলি প্রপোর্শনাল মানে বিপরীত, যে থিকনেস অফ মেমব্রেন যেটা হবে, ডিফিউশন তার বিপরীত হবে। সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিফিউশন, এটা ডিফিউশনের সাথে সমানুপাতিক। অর্থাৎ যদি সারফেস এরিয়া বড় হয়, তাহলে ব্যাপনটাও বেশি হবে। যদি সারফেস এরিয়া, জায়গাটা বেশি হয়, পৃষ্ঠতল যত বেশি হবে, ডিফিউশন কি হবে, তত বেশি হবে। এটা ইনভার্সলি না, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিফিউশন কোএফিসিয়েন্ট, কোন গ্যাস বা পদার্থ কত দ্রুত একটি ঝিল্লির মধ্য দিয়ে ছড়িয়ে যেতে পারে তার পরিমাপ। তাহলে ডিফিউশন কোএফিসিয়েন্ট কাকে বলছি? যে কোন গ্যাস বা পদার্থ কত দ্রুত একটি ঝিল্লির মধ্য দিয়ে ছড়িয়ে যেতে পারে তার পরিমাপ। এটা কি? ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিফিউশন। তার মানে ডিফিউশন কোএফিসিয়েন্ট যত বেশি হবে, ডিফিউশন তত বেশি হবে। এবার হচ্ছে প্যারাইটাল প্রেসার, ডিফারেন্স অফ দ্য গ্যাস বিটুইন টু সাইড অফ দ্য মেমব্রেন। এটা কি? ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিফিউশন। এটা কি? ঝিল্লির দুই পাশে গ্যাসের আংশিক চাপের পার্থক্য। প্যারাইটাল প্রেসার বলতে বোঝায় আংশিক চাপ। এই আংশিক চাপের পার্থক্য যত বেশি হবে, ডিফিউশন তত বেশি হবে। তাহলে এখানে একটা জিনিস দেখি আমরা, যে শুধু থিকনেস অফ দ্য মেমব্রেনের সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনেট, বাকি সবগুলোর সাথে এটা ডিরেক্টলি প্রপোর্শনেট। অর্থাৎ বাকি সবগুলোর যদি বেশি হয়, তাহলে ডিফিউশনের মানও বেশি হবে। যদি কম হয়, তাহলে ডিফিউশনের মানও কম হবে। শুধুমাত্র থিকনেস অফ মেমব্রেনটা যদি বেশি হয়, তাহলে ডিফিউশনের মান কম হবে। এটা শুধুমাত্র ইনভার্সলি প্রপোর্শনেট, বাকি সবগুলো ডিরেক্টলি প্রপোর্শনেট। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের ফ্যাক্টরস অ্যাফেক্টিং, আমাদের এই শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় যে ফ্যাক্টর গুলো সাহায্য করে সেগুলো। আর ওপরে বললাম যে আমাদের যে শ্বাসযন্ত্রটা, এটা হচ্ছে কি কি লেয়ার দিয়ে গঠিত, এর প্রাচীরে কি কি লেয়ার আছে। তো এটা গেল। এবার আমরা পড়বো ডিসক্রাইব দ্য মেকানিজম অফ ইনস্পিরেশন। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এটার মেকানিজম কি, এটাই আমরা এখন পড়বো। তো মেইনলি রেসপিরেশন থেকে শুরু আসছে আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। রেসপিরেশনটা কি? দ্য প্রসেস অফ গ্যাসিয়াস এক্সপিরেশন। গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসীয় যে বস্তুগুলো রয়েছে সেগুলো
টিস্যু এবং পরিবেশের মধ্যে যে আদান প্রদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছড়িয়ে পড়ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে respiration. Respiration provide oxygen to the tissue and remove বের করে দেয়। এবার হচ্ছে the type of respiration. Respiration এর ভাগ কি কি? একটা হচ্ছে external respiration আর একটা হচ্ছে internal respiration. এক্সটার্নাল মানে আমরা বুঝতে পারছি যেটা বাহিরে হচ্ছে এবং ইন্টারনাল মানে ভেতরে হচ্ছে। এক্সটার্নাল রেসপিরেশন বলতে বোঝাচ্ছে that involves exchange of respiratory gases, oxygen and carbon dioxide between lung and blood. যেটা কোথায় করছে? লাং থেকে অক্সিজেনের যে আদান প্রদানটা হচ্ছে। এক্সটার্নাল রেসপিরেশন কোনটা? which involve exchange of gas between blood and tissue. সে আদান প্রদান করছে, সেটা হচ্ছে ইন্টারনাল এক্সপিরেশন। তাহলে এক্সটার্নাল এক্সপিরেশনে কি হচ্ছে? লাং থেকে মধ্যে হচ্ছে আর ইন্টারনাল এই গ্যাসগুলোর আদান প্রদান হচ্ছে। ইন্টারনাল এক্সপিরেশন এবং এখানটা তাহলে কি হচ্ছে? লাং এবং ব্লাড অক্সাইড এগুলো আর ইন্টারনাল কথা আমি একজন দুইজনকে জিজ্ঞেস করি, এখন বলবেন। রুহুল আমিন ভাইয়া বলেন, তাহলে হচ্ছে কি হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশনে কি হচ্ছে? মিলে একটা রেসপিরেশন হয়। একটা হচ্ছে ইনস্পিরেশন এবং এক্সপিরেশন। ইনস্পিরেশন এবং এক্সপিরেশন এই দুইটা মিলে হচ্ছে রেসপিরেশন। তাহলে কি কি মিলে রেসপিরেশন হচ্ছে? ইনস্পিরেশন এবং এক্সপিরেশন দুইটা মিলে হচ্ছে রেসপিরেশন। ইনস্পিরেশনটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, এক্সপিরেশনটা হচ্ছে প্যাসিভ প্রসেস। তাহলে রেসপিরেশনটা দুইটা ফেসে হয়, একটা ইনস্পিরেশন একটা এক্সপিরেশন। ইনস্পিরেশনটা অ্যাক্টিভ প্রসেস, এক্সপিরেশনটা প্যাসিভ প্রসেস। আচ্ছা, এবার হচ্ছে নতুন কি কেউ জয়েন করলো? আচ্ছা, আশিক ভাইয়া, আশিক ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ রেজাল্ট ভাইয়া কই ক্লাসে জয়েন করেনি? তাহলে রেসপিরেশন দুইটা ফেস রয়েছে, একটা ইনস্পিরেশন একটা এক্সপিরেশন। ইনস্পিরেশনটা অ্যাক্টিভ প্রসেস, এক্সপিরেশনটা প্যাসিভ প্রসেস। এবার হচ্ছে the lung can be expanded and contracted in two ways. লাং কয় ভাবে এক্সপেন্ডেড হয় এবং কন্ট্রাক্টেড হয়, অর্থাৎ প্রসারিত হয় এবং সংকুচিত হয়। দুই ভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। বাই ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামের কি হচ্ছে? উপরের দিকে এবং নিচের দিকে মুভমেন্টের মাধ্যমে লেন্থেন এন্ড শর্টেন দ্য চেস্ট ক্যাভিটি। আমাদের যে বক্ষ গহ্বরটা আছে, সেই বক্ষ গহ্বরটা কখনো কি হচ্ছে? লেন্থেন, বক্ষ গহ্বর কি হচ্ছে? মুভমেন্টের মাধ্যমে আমাদের যে চেস্ট ক্যাভিটিটা আছে, এটা কি করছে? কখনো লম্বা করছে এবং ছোট করছে। তাহলে কি হচ্ছে? প্রথম ওয়েটা কিভাবে হচ্ছে? ডায়াফ্রামের উপরের দিকে ওঠা এবং নিচের দিকে নামার মাধ্যমে আমাদের যে চেস্ট ক্যাভিটি বা বক্ষ গহ্বর আছে, এটা লম্বা বা ছোট করা। এটা এলিভেশন and depression of the ribs to increase and decrease the anteroposterior diameter of the chest cavity using the intercostal muscle. আচ্ছা,
এলিভেশনটা মানে হচ্ছে উপরে ওঠানো, আর ডিপ্রেশন মানে হচ্ছে নিচে নামানো। কিসের? অফ দ্য রিবস বা আমার এগুলো আমরা পড়বো পরে। তো এই ইন্টারকস্টাল মাসেলের সাহায্যে কিভাবে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার সামনে পেছনের ব্যাস বৃদ্ধি বা হ্রাস করে। তাহলে প্রথমটায় আমরা কি বললাম যে ডায়াফ্রামটাকে কি করছে? উপরের দিকে উঠাচ্ছে এবং নিচের দিকে নামাচ্ছে